আজকের ঘটনাগুলি একজন ডাক্তারবাবুর মুখ থেকে তার জীবনে অনুভূত হওয়া কিছু প্যারানর্মাল এক্সপিরিয়েন্সেসের ব্যাপারে জানতে চলেছি। লুসিফার এই নামটির সাথে আমরা হয়তো অনেকেই পরিচিত। বাইবেলের মতে লুসিফারকে ভগবান সৃষ্টি করেছিলেন আলোর দূত হিসাবে, তাই কোথাও কোথাও তাকে মর্নিং স্টার বলেও চিহ্নিত করা হয়েছে। বলা হয় তাকে ভগবান বা গডের বিরোধিতা করার জন্য তাকে হেভেন বা স্বর্গের থেকে বিতাড়িত করা হয় এবং ওনাকে কষ্ট, পীড়া, তামসিকতা, বিরোধিতা এবং বিবাদের জনক বা স্রষ্টাকর্তা হিসেবে মানা হয়ে থাকে। আপনি শুনছেন টেরর এফএম। আমি অর্পণ আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে ছিলেন গৌরব। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই নিজের কিছু মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আপনারাও চাইলে আমাদের সাথে নিজেদের ঘটনা শেয়ার করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক এবং ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে রাখলাম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা চাপতে একদমই ভুলবেন না। ভালো লাগলে এই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। তো সবাইকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই টেরিফাইং পডকাস্ট। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যাঁ, কেমন আছো গৌরব? ভালো আছি। আপনি কেমন? এই তো চলে যাচ্ছে। এখন তো আজকেই জাস্ট বৃষ্টি থামলো। টানা 4 দিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, 4-5 দিন ধরে অবস্থা খারাপ এখানে। তো তোমার খবর বলো, কেমন চলছে? আমার খবরটাই, আমি তো একটা হসপিটালে কাজ করি। সেখানে পেশেন্ট নিয়ে থাকি, একটু চাপের জন্য অনেক সময় লাঞ্চ এইসব করতে একটু টাইম লাগে, তাও হয়ে যায়, আচ্ছা, মোটামুটি চলে যাচ্ছে। তোমার সাথে তো আমার আলাপ হয় ফেসবুকে, এবং ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে। তো সেখানে তুমি কমেন্ট করেছিলে যে তোমার এরকম কিছু লাইফে ঘটনা আছে, যার জন্য আমি ইন্টারেস্টেড হই যে তোমার এরকম অনেক রকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স হয়েছে হসপিটালে কাজ করাকালীন বা তোমার পার্সোনাল লাইফেও। তো সেক্ষেত্রে আমি আজকে তোমার সাথে এই পডকাস্টটা নিয়ে বসেছি যে আজকে আমি একটু ডিটেলসে জানতে চাই যে কিরকম কি ঘটনা আছে, তুমি যদি আমার সাথে বা আমার অডিয়েন্সের সাথে তুমি যদি শেয়ার করতে ইচ্ছুক থাকো। ঠিক আছে, আমার যেটা মানে এটা যেভাবে শুরু হয়েছিল আমার লাইফে, সেটা হচ্ছে যে তখন আমি আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তাম। এটা 2008 নাগাদের কথা। আচ্ছা। হ্যাঁ, 2008-এ এরকমই, আপনি বলতে পারেন ডিসেম্বরের কিছু আগে, ডিসেম্বরের আগে পিছু এরকম কিছু হবে। সেখানে আমি একবার হয়েছে, আমাদের যে হোস্টেলটা ছিল, হোস্টেলের পাশেই একটা গ্রাম ছিল, মানে বাঁকুড়া, তো বাঁকুড়াতে পড়তাম। সেখানে হোস্টেলের পাশে যে গ্রাম, ওখানে আমরা যেখানে খেতে যেতাম, একটা ধাবা ছিল। সেখানে বিকেলে আমরা খেতে যেতাম আর কি, কলেজের পরে। তারপরে এরকমই একদিন হয়েছে যে আমি খেয়ে তারপরে একটু তখন মানে রুমে ফিরতে ইচ্ছে করছে না, ঠিক আছে একটু চারপাশে ঘুরে নিয়ে আছি। তখন এরকম প্রায় বলা যেতে পারে যে 5:30 মতো টাইম, সন্ধ্যা হয়ে আছে, ঠিক আছে একটু জাস্ট কিছুক্ষণ পাইচারি করে আছি। তারপর গ্রামের রাস্তা ধরে যাচ্ছি, তারপরে হঠাৎ দেখছি একটা জায়গাতে খুব শুনশান মতো লাগছে। একটা বড় মতো মাঠ আছে, ঠিক আছে, আমি ভাবলাম একটু ঘুরে ফিরে নিয়ে মাঠের পাশ দিয়ে আবার ফির। তারপর আবার যখন ফিরছি তখন ভালো করে খেয়াল করলাম যে ওখানে অনেক জায়গাতে গর্ত রয়েছে, তারপর হাড়ি ভাঙা রয়েছে। তখন আমার মনে পড়লো যে আমাদেরই মানে হোস্টেলটি একজন বলেছিল যে বাঁকুড়ার ওই গ্রামটার কাছাকাছিতেই কোথাও একটা জায়গায় শ্মশান রয়েছে। আমি তখন বুঝতে পারলাম যে আমি শ্মশানেই রয়েছি। কারণ ওরকম কোনো ফিল করিনি কখনো, কোনো অসুবিধাও ফিল হচ্ছে না, বা কোনো রকম কোনো অরিড কোনো কিছুও ফিল হচ্ছিল না, ভয়ও কিছু লাগছিল না জায়গাতে। তারপরে তার কিছুদিন পরে বাড়ি ফিরে এসেছিলাম। প্রত্যেক মাসে এরকম একবার কি দুবার বাড়ি ফিরতাম, দিন 15-20 অন্তত। তারপর আচ্ছা। বাড়ি ফেরার কিছুদিন পরে মনে হলো যে মানে কোনো কিছু যেন আমার সঙ্গে রয়েছে, বা এরকম হঠাৎ মনে হচ্ছে, একটা সেন্স হচ্ছে যে যে রুমের মধ্যে হয়তো কোনো জিনিস হয়তো একটা জায়গায় দেখেছি, তারপর হয়তো অন্য জায়গায় চলে। প্রথমে মনে হয়েছিল যে না, এটা হয়তো নিজের হয়তো মনের ভুল হচ্ছে, যে হয়তো রেখেছিল এক জায়গায়, ভুলে গেছি অন্য জায়গায়। কিন্তু তারপরে দেখছি, খেয়াল করে দেখছি এটা বিশেষ, ওটা সিকোয়েন্সে হচ্ছে, যে কোনো জিনিস যেন জানান দিচ্ছে যে আমি আছি এখানে, তোমার সঙ্গে আরো একজন কেউ আছে, এটা বোঝাচ্ছে। মানে তখন প্রথম কিরকম একটু যদি তুমি বলো তাহলে বুঝতে পারবো। মানে ধরা যাক যে আমি কোনো একটা হয়তো একটা ঘটনা বলছি সেরকম ভাবি, হুম। যে একবার হয়েছিল যে আমি মানে বলা যেতে পারে এটা একটা আমার বদ অভ্যেস, যে
যে হঠাৎ আমি এরকম গল্প কোনো কিছু লিখি না, কিন্তু মাঝে মাঝে মনে হতো যে ছোট ছোট কাগজে এরকম যা মাথায় আসছে হাবজাবি লিখতে থাকতাম আর কি। লোকে খাতায় করে, আমার ক্ষেত্রে হচ্ছে যে এমনি নর্মাল জাস্ট একটা লুজ শিটে, সে লুজ শিট একটা জায়গাটা আমি একটা কেটে রেখে দিয়েছিলাম প্যাকেট করে, সেটা খুঁজে পাচ্ছি না। তারপর মাকে বলেছি এরকম ভাবে জিনিসটা খুঁজে পাচ্ছি, আমার ঠিক আছে আমি দেখছি। তারপর পরের দিন সকালে দেখছি যে জিনিসটা রাখা নেই। মাকে বলছি বা ভালো, তুমি তো খুঁজে দিয়েছো। মা বলছে আমি তো এখনো খোঁজা শুরুই করিনি। আমি তো একটু অবাক হলো যে আমার পুরো সামনে জিনিসটা রাখা আছে। যাই হোক, তারপর এটা ফিল হতো যে ঘরের মধ্যে যেন যখন আর কি আমি ঘুমাতাম আর কি, যেই বাড়িতে যে ঘরে ঘুমাতাম, সেখানে ফিল হতো যে কোনো জিনিস যেন মানে হেঁটে বেড়াচ্ছে ঘরের মধ্যে। আর ঘরের আরেকটা আমার মধ্যে মধ্যে কারোর পায়ের আওয়াজ ফিল করতে। হ্যাঁ, যে পায়ের আওয়াজ, যে আমার খাটের চারপাশে একটা কেউ কোনো ব্যক্তি হেঁটে বেড়াচ্ছে এবং সে খুব মানে বুঝতেও পারছে যে আমি মানে আমি আছি, সে তার প্রেজেন্স, মানে আমার প্রেজেন্স তো বুঝছে সে, প্লাস সে আমাকে নিজের প্রেজেন্সও বোঝাচ্ছে যে ঠিক আছে তোমার ভয় পেতে হবে না, আমি আছি তোমার সাথে। সে এছাড়া আর কিছু বোঝাতো না। আচ্ছা। তবে আরেকটাই তো সেটা হচ্ছে যে যেহেতু শীতকালের সময় তখন, আর আমার এমনিতেও আরেকটা বদ্ধ যে বেশিরভাগ ক্ষেত্রে আমি জানলা বন্ধ, মানে পুরো দরজা বন্ধ জানলা বন্ধ থাকে, ওটা দিয়ে আমার অভ্যস্ত। সেরকম ভাবে সেই অবস্থাতেও ঘরে একটা ক্যালেন্ডার ছিল, সেটা হঠাৎ করে জোরে জোরে দুলতে থাকতো। মানে এটা আমি ট্রাই করে দেখি যে সেই রকম ভাবে দুলতে গেলে কোনো মানুষকে দুলাতে হয়, এরকম ব্যাপার। আচ্ছা। তারপরে একবার হয়েছিল, তখন আমার প্রচন্ড এরকম প্রথমে অস্বস্তিটা লাগতো আস্তে আস্তে, যে কেন এরকম হচ্ছে বারবার, মানে কিছু তো গন্ডগোল লাগছে। আর আস্তে আস্তে সয়ে গেছিল। তারপরে একবার হয়েছে এরকম ভাবে ক্যালেন্ডারটা হঠাৎ করে জোরে দুলছে, তখন কত হবে একটা দেড়টা এরকম। আমি তো এমনিতেও মানে হোস্টেলে করতে তো নিশাচর হয়েই যাই আমরা, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং করতে। তারপর ওরকম হচ্ছে, তখন যেন সামনে কেউ আছে সেরকম তাকে উদ্দেশ্য করে বলছি এরকম এত বিরক্ত করে, আমার এখন ঘুমাতে হবে, জিনিসটা থামলো। তারপরে আবার দেখছি দুলতে শুরু করে দিয়েছে। তারপর তখন এরকম ভাবে মানে তাকে আমি যেন কমিউনিকেট করছি, তুমি যদি থাকো, এরকম যদি কেউ থাকে তাহলে এইরকম মানে এরকম সিকোয়েন্সে তুমি ব্যাপারটা করো, এবং সেই সিকোয়েন্সেই আছে, মানে কোনো একটা মানে অদৃশ্য কোনো কিছু যেন একটা বিশেষ সিকোয়েন্সে জিনিসটাকে বলেছে আমি প্রেজেন্স বা আমার প্রেজেন্সটা আছে। এটা অনেকদিন ধরে চলছিল। এবং সেই সময়তে আরো একটা জিনিস হয়েছিল যে, আপনি হয়তো শুনেছেন বায়োপ্লাজমিক বডি বলে একটা জিনিস আছে। বায়োপ্লাজমিক বডি হচ্ছে আমাদের, যে আমরা যেই বডিতে আমরা রয়েছি, মানে যে মানে আমাদের ফিজিক্যাল বডি যেটাকে আমরা মানুষ এমনি দেখতে পাচ্ছে, এরকম ভাবে আরেকটা জিনিস আছে যেটা আমরা স্বপ্নের মধ্যে নিজেকে যেভাবে দেখি, সেটা হচ্ছে আমাদের মেন্টাল বডি। বায়োপ্লাজমিক বডি হচ্ছে যে, যদি শরীর যখন নেই, মানে যেটাকে একই লোকে বলে সোল বলে, সেই সোল একটা নিজের প্রেজেন্সকে অন্যভাবে বোঝানোর জন্য, মানে ভিজুয়ালি বোঝানোর জন্য সে একটা বডিকে তৈরি করতে পারে অনেক, মানে একটা অবস্থার পর। যেটা আর কি আমাদের বাংলা যে গল্পের বই আছে, যে একটা সাদা চাদর মুড়ি দিয়ে কোনো মানুষ হাঁটছে, এরকম কিছু। সেটা অ্যাকচুয়ালি হচ্ছে বায়োপ্লাজমিক বডি। এর আবার অনেক রকম 7টা লেয়ার থাকে, সেটা সেদিক থেকে আর যাবো না সেদিকে। যাই হোক, এই বায়োপ্লাজমিক বডির মানে আমি দেখতে পেয়েছিলাম এইরকম সময় থেকে। আমার লাইফে এখন অব্দি 3বার সেরকম সেই প্রেজেন্স হয়েছে। তার প্রথমবার যখন হয়েছিল সেটাই বলছি, যে এরকম যখন চলছিল তখন ব্যাপার হচ্ছে যে আমাদের একটা সাইকেল মানে ছিল তখন, সেই সাইকেলে করে মাঝে মাঝে আমি একটু বাইরে একটু ঘুরতাম আর কি, রাস্তায় এরকম। তার বাড়ির কাছাকাছি ফিরছি, তখন হঠাৎ মনে হলো যে কোনো কিছু যেন আমার পাশে ছিল, মানে সেটা মানে কেউ যেন দাঁড়িয়েছিল সেইখানে, মানে একটা বাড়ির পাঁচিলের পাশে ঘর, মানে এইরকম ভাবে কেউ নর্মালি দাঁড়িয়ে থাকে না, যে আরেকজনের বাড়ির পাঁচিলের পাশ ঘেঁষে এরকম কেউ দাঁড়িয়ে থাকে না। সেখানে আমি হঠাৎ ব্যাক করলাম সাইকেলটাকে, মানে ব্যাক করলাম বলতে মানে পিছনে তাকিয়ে আস্তে আস্তে জাস্ট এমনি ব্যাক করলাম। তখন দেখছি যে কিছু একটা জিনিস, সাদা রঙের কোনো জিনিস আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। যতটুকু তখনও ছিল সেটা তার মাথা থেকে কোমর অব্দি রয়েছে, তারপরে কোমর থেকে পায়ের অব্দি সেটা তো অলরেডি মিলিয়ে গেছে, মানে এই জিনিসটা শূন্যে ভেসে রয়েছে এবং আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। এটা আমার ছিল ফার্স্ট বায়োপ্লাজমিক বডি দেখার এক্সপেরিয়েন্স। আচ্ছা। প্রথমে একটু অস্বস্তি হতো, তবে আস্তে আস্তে সয়ে যেত। কিন্তু ব্যাপার হচ্ছে আমি এইটা কখনো ভাবিনি যে মানে আরো অনেক জিনিসের আমার এক্সপিরিয়েন্স হবে, সেটা ভাবিনি। আর ব্যাপারটা হচ্ছে এটা আমার ছোটবেলা থেকে একটা জিনিস রয়েছে, আমি এই জিনিসগুলোকে সেইভাবে তখনও ফিল করতাম না, কিন্তু এই আপনার 2008-এর পর থেকে এই ব্যাপারটা
ফিল করাটা বেড়ে গেছিল, যে আমার মনে হতো যেন এই জিনিসগুলো আমাকে আমার প্রতি তারা অ্যাট্রাক্ট হয়। বিশেষ করে আমি যখন প্রচন্ড ইমোশনাল হই, তখন তার মানে অন্য ব্যক্তির ইমোশনকেও ফিল করতে পারি কিছুটা হলেও, তা এইসব জিনিসের প্রেজেন্সকে আমি ফিল করতে থাকি। আচ্ছা। এরপর আরেকটা জিনিস আমার এর কিছুদিন পরেই শুরু হয়েছিল, বলা হুম। যেতে পারে 1-1.5 মাস পর থেকে। সেটা হচ্ছে যে আমি যখন যেই ঘরে বললাম ঘুমাতাম, সেই ঘরে মনে হতো যে যেখানে আর কি আমার উত্তর পূর্ব করে মানে উত্তর দক্ষিণ করে মুখ করে থাকতাম, সেখানে উত্তর দিকে মনে হচ্ছে যে মাথার থেকে 1 ফুট দূরে যেন কেউ দাঁড়িয়ে রয়েছে। মানে কোনো মানে ফিমেল কোনো পার্সন যেন দাঁড়িয়ে আছে, যে মানুষের যেন হাতে কোনো মেটাল কিছু বালা বা এরকম কিছু থাকলে যেমন সেটা হাত নাড়লে যেমন একটা মেটালিক আওয়াজ হয়, সেরকম আওয়াজ আসতো। মানে সে সারা রাত ধরে ঝনঝনানি feel একটা আওয়াজ আসতো তো, মানে যেমন ঘুঙুর মাঝে বয়ে মাঝে হাঁটলে বা হ্যাঁ, যেরকম টাইপের আওয়াজ আসে বা সে চুপচাপ এক জায়গায়, এটা feel হতো চুপচাপ এক জায়গায় সে দাঁড়িয়ে রয়েছে। একটা এন্টিটি দাঁড়িয়ে রয়েছে, মানে ফিমেল এন্টিটি সে দাঁড়িয়ে রয়েছে মাথার ঠিক 1-1.5 ফুট দূরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এবং লোকে যখন দুললে একটা হাত মানে হাতের এরকম নড়ার জন্য সেখানে একটা মেটালিক সাউন্ড আসতো শূন্য থেকে। এবং তাকে আমি বলতে পারেন যে জিনিসটা তখনও মনের ভুল নাকি বোঝার জন্য আমি সেই এন্টিটিকে মানে একটু ইরিটেট করার চেষ্টা করতাম। সেও তার প্রেজেন্স বোঝাতো যে মানে সে সত্যিই আছে। মানে সেইভাবে না, সে তখন সেই মেটালিক সাউন্ডটা আস্তে কখনো বেড়ে যেত, কখনো কমে যেত, এরকম কিছু। আর রুমের মধ্যে অন্য এন্টিটি সেটা মানে ঘুরে বেড়াতো সারাক্ষণ। সে কখনো রুমের মধ্যে ঘুরছে, তারপরে ক্যালেন্ডার ধরে নাড়াচ্ছে, কিংবা সে বাইরে রুমের বাইরেই সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে উঠছে আর নামছে, পুরো বাইরে আবার সুন্দর বোঝা যেত। আচ্ছা। তো এদের মধ্যে কেউ কোনোদিনও কোনো ভাবে হার্ম করার চেষ্টা করেছিল তো তোমাকে, বা মানে কোনো রকম ভাবে? ব্যাপারটা হচ্ছে যে ফিমেল এন্টিটিকে বললাম, সে সবসময় দাঁড়িয়েই থেকেছে। বেশি মানে যতটা আমি তার প্রেজেন্সকে বলি, সে সবসময় একটা জায়গায় দাঁড়িয়ে থাকতো। আর যে আরেকটা এন্টিটি, তাকে এটা ফিল হতো সে মানে শুধু আমার রুমের মধ্যে না, সে আমার ইভেন অন্য রুমের মধ্যে মানে বাড়ির অন্য রুমেও তাকে প্রেজেন্স ফিল করেছি। বলতে কখনো কোনো জিনিস হয়তো এক জায়গায় রেখেছি, সেটা সরে যাচ্ছে বা সরে যাচ্ছে, এরকম ভাবে হয়েছে যে কোনো যে একটা জিনিস যে মুভ করে যাচ্ছে সেরকম দেখতে পেয়েছি। কিংবা আরেকটা ঘটনা বলি, সেটা হুম। হচ্ছে আমার হোস্টেল তখন এরকমই মানে এটা তো মোটামুটি আমার মানে এই ঘটনাগুলো পরপর টানা প্রায় 4 থেকে 5 বছর চলেছে রেগুলার। আচ্ছা। এই একটা ঘটনা তখন আমি তখন সম্ভবত 3rd ইয়ার কি আমাদের ইঞ্জিনিয়ারিং এ অ্যাকচুয়ালি মোট 8টা সেমিস্টার থাকে। আমি তখন 6 সেমিস্টার কি 7 সেমিস্টার হব। হুম। সেখানে আমাদের হোস্টেলের পাশের থেকে একটা মানে রাস্তা গেছে, প্রায় 1.5 কিলোমিটার মতো হাঁটতে হয়। সেখানে হুম। মানে খাওয়া একটু আমি যেখানে থাকতাম সেই জায়গায় নর্মালি খাওয়া এইসব জিনিসগুলো একটু চাপের ছিল, মানে চট করে পাওয়া যেত না। হুম। আর আরেকটা জায়গা ছিল 1.5 কিলোমিটার মতো দূরে, হুম। সেখানে গিয়ে আমরা মাঝে মাঝে খেয়ে আসতাম বিকেলের দিকে। কারণ একবার হয়েছে বিকেলে খেতে গেছি, ওখান থেকে আমার তখন রুমে কেউ নেই, হোস্টেলে মোটামুটি আছে হুম। 10-15 জন তখনও আছে, আমার ইনিংসেই অনেকে রয়েছে যারা। হুম। তো রুমে ঢুকেছি, রুমে ঢুকে জাস্ট মানে আমি তখন নিজের পার্সটা বের করে পাশে একটা টেবিল আছে, টেবিলে রেখেছি। হুম। তারপর রুমের দরজাটা লাগিয়েছি। তারপর ঠিক আছে, ঘুরে দেখছি পার্সটা দেখছি ওইখানে নেই, সেটা রয়েছে প্রায় আপনার ধরুন যে 3-4 মিটার দূরে আরেকটা জায়গাতে পার্সটা রাখা আছে। আচ্ছা, তারপরে কি হলো? কোনো রকম সলিউশন পেয়েছিলে এটার? এই situation মানে আমি এখনো অব্দি জিনিসটা বুঝতে পারিনি যে এই এনটিটি কি, কিন্তু বলতে পারেন যে লাস্ট কিছু উইক আগেও আমি ফিল করেছি এই এনটিটি এখনো আমার সঙ্গে রয়েছে, এই যে আমার রুমের মধ্যে ঘুরে বেড়াতো। হ্যাঁ মানে বলুন। এটা কোনো রকম ভাবে তোমাকে ক্ষতি করার আমার চেষ্টা করতো না? জাস্ট তোমার হার্ট সাথে? করবে না, কিন্তু এই না, এটুকু বুঝতে পারি সে আমাকে প্রোটেক্ট করছে কোনো না কোনো ভাবে। কিন্তু কেন প্রোটেক্ট করছে বা তার অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি সেটা জানি না, কিন্তু এটুকু বলতে পারি সে যদি মানে আর কেউ যদি আমার কোন রকম মানে কোনো অসুবিধাটা ফেলতে যায়, তাহলে সে হয়তো তার সেটা বদলা নিতে পারে মুখ প্রভাবী। কারণ আমি সেটা একটু পরে বলছি, মানে আমি কিছুদিন আগেই সেটা বললাম যে হসপিটালে যখন জানতে মানে এটা ফিল হয়েছিল, যখন সেই এনটিটিটা আমার সঙ্গে রয়েছে, সেইটা ঘটনাটা একটু পরে বলবো। হুম। Just, তার আগে আরেকটা জিনিস বলি যে যেদিন আমি বলেছিলাম যে আমার
এই পাশ সরে গেছে এরকম। তার পরের দিনেরই একটা ঘটনা, তার পরের দিনের ঘটনা। সেটা হচ্ছে আমরা মানে আমি যে ফ্লোরে থাকতাম সেটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর। সেকেন্ড ফ্লোরে আমারই রুমের উপরে আরো কিছু আমাদেরই ইয়ারে কিছু ছেলে ছিল। তাদের মধ্যে এক ছেলে ছিল, সে মানে আপনি ওকে যত ভয় দেখান ওর ভয় পাওয়ার মতো মানে কোনো তাদের ভয় কিছু নেই। মানে আপনি ওকে যদি ছুরি দিয়ে ছেড়ে তোলেন ওর তাতেও কোনো ভয় লাগবে না। প্রচন্ড সাহসী ছিল ছেলেটা। ওর নাম ছিল দেবপ্রিয়। এখন আহ, একদিন সকালে উঠে তারপর দেখছি হঠাৎ দেবপ্রিয় মানে মুখ চোখ পুরো উষ্ণ হয়ে আছে, মানে রাতে যেন ঘুমোতে পারিনি। হুম। তারপর দাড়ি কাটা মানে পুরো অগোছালো মতো, দাড়ি কাটা হয়নি এরকম আর কি। তারপরে সবাই দেখছি ওদের রুমের মধ্যে সবাই খুব ভয়ে রয়েছে। তারপরে দেবপ্রিয়কে এরকম ভাবে আমি বারবার জিজ্ঞেস করি কি হয়েছে। ও তখন এইটা বলেছিল যে ওদের রুমের মধ্যে নাকি সেই তার আগের রাতে কোনো একটা জিনিস মানে একটা কি বলবো মাথা থেকে কোমর অব্দি কোনো একটা জিনিস, একটা ছায়ার মতো জিনিস, মানে যেটা বলতে পারেন যে যেটা বললাম আগে যে বায়োপ্লাজমিক বডি, এরকম হুম। জিনিসটা নাকি বেড়াচ্ছিল রুমের মধ্যে। এখন আচ্ছা। ডিটেলস ও আমাকে বলতে চায়নি কারণ, কিন্তু এটা মানে আমি ওর চোখে এই একবারই মাত্র আমি ওকে ভয় পেতে দেখেছি পুরো 4 বছরের মধ্যে। আর কোনোদিন ওকে ভয় পেতে যাই হয়ে যাক, ইভেন সিনিয়রদের সঙ্গে ঝামেলা হলেও মানে হয়তো সিনিয়ররা ওকে হয়তো বলছে এই রুমে এসে এরকম কথা বলতে, মানে ধরে জানেন হয়তো ইঞ্জিনিয়ারিং কলেজে র্যাগিং এই জিনিসটা প্রচন্ড চলে, তো তাতেও কোনো ভয় পেত না। মানে এমন কি হয়েছিল আমি আজও জানি না, যে সাদা এন্টিটিটা কি ছিল বা ও যেটা বলতে চেয়েছিল সেটা কি ছিল জানি না, এরকম ঘটেছিল। আচ্ছা, তো এটা তো গেল তোমার ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনা। তো এরপরে তুমি যখন বললে একটু আগে যে তুমি হসপিটালে এখন আপাতত কর্মরত, তোমার হসপিটালে কোনো রকম এরকম কোনো ঘটনা তুমি কি মানে ফিল করেছো, মানে এরকম কোনো প্যারানর্মাল হসপিটালে এক্সপেরিয়েন্স? যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি যে হসপিটালে কাজ করি সেটা হুম। কেপিসি হসপিটাল। সেটা আপনি শুনেছেন হয়তো যাদবপুর মেডিকেল, যাদবপুর মেডিকেল বলে কিছু, যাদবপুর ইউনিভার্সিটির পাশে কেপিসি হসপিটাল আছে সেইটা। হুম। আচ্ছা। সেখানে সেটা আগে ছিল অ্যাকচুয়ালি ক্যান্সার হসপিটাল, মানে তার একটা পার্ট ক্যান্সার হসপিটাল ছিল। তারপরে আমি যেখানে কাজ করি সেটা কিছুটা পার্ট পুরনো হসপিটালের অংশ আর কিছুটা নতুন করে বানানো হয়েছে। এখন আচ্ছা। এই হসপিটাল মোটামুটি আপনার মানে এটা একটু হন্টেড, এটা নিয়ে একটা কথা আছে যে আগে অনেক ক্যান্সার পেশেন্ট বা অন্যান্য পেশেন্ট মারা গেছে। কিছু কিছু যেমন আইসিইউ, আমাদের যেখানে আইসিইউ সেখানে একটা নাকি এরকম বলে যে রাত 1টা 2টোর সময়তে সেখানে যত পেশেন্ট আছে তাদের ভাইটাল সবার এক হয়ে যায় হঠাৎ করে। মানে যত আইসিইউ পেশেন্ট যান মানে প্রত্যেকের বলতে পারেন যে যদি কারোর পালস যদি 90 থাকে তো বাকিদেরও 90 হয়ে যাচ্ছে, এরকম হয়ে যায়। আবার তারপরে একটা সময় পরে সমস্তগুলো আবার ঠিকঠাক হয়ে যায়। তারপর আরো কিছু জায়গা আছে সেখানে নাকি আরেকটা রুম আছে সেখানে মানে আমার একজন কলিগ ওখানে মাঝখানে যখন কোভিড ছিল সে তখন আমার সিনিয়র আর কি, আমার সিনিয়র বলতে আমার থেকে 2 বছর কি 3 বছর আগেও জয়েন করেছিল। তখন কোভিড এর সময়তে আহ, মানে ও আর কি থাকতো ওই রুমে, মানে কাজ করার পরে ওই রুমে কিছুক্ষণ মানে রাতটা আর কি ওখানে স্পেন্ড করতে হতো ওকে। হুম। তখন সেটা হচ্ছে আমাদের একটা ফিমেল সার্জারি রয়েছে। সেই ফিমেল সার্জারি রুমে একটা উম, মানে স্ট্রেচারে আর কি, তখন তো ওরকম ভাবে আলাদা করে বেড থাকতো না, সুতরাং কেউ স্ট্রেচার বা এইসব ভাবে ওইসব জায়গাতেই শুয়ে রাত কাটিয়ে দিত। এরকম হয়েছিল ওর এক্সপিরিয়েন্স, যেটা হয়েছিল 1 সপ্তাহের জন্য একটা রুম পেয়েছিল, মানে একটা স্ট্রেচার পেয়েছিল ওখানে থাকার জন্য, মানে ওর জন্য অ্যালোকেট করা ছিল ওই জায়গাটা। সেখানে একদিন এরকম ঘুমিয়ে আছে, হঠাৎ মনে হচ্ছে কেউ ওকে বারবার নাকি ডিস্টার্ব করছে, মানে ঘুম থেকে তুলবেই এরকম যেন তার মানে ইচ্ছে, হুম। মানে স্ট্রেচার প্রচন্ড জোরে নাড়াচ্ছে, তারপরে কোন একটা ধাক্কা দিচ্ছে গায়ে এরকম। উঠে দেখছে না কেউ নেই, তারপরে আবার ঘুমাচ্ছে আবার এরকম, এটা প্রায় নাকি 1 সপ্তাহ ধরে চলেছে। তারপরে ওকে আবার আরেকটা জায়গাতে শিফট করা হয়েছিল কিছুদিনের জন্য। তারপর শুনেছিলাম মানে ওর মুখে শুনেছিলাম যে আহ, ওর বদলে মানে ওর জায়গায় যখন আরেকজন এসেছিল সেখানে ঘুমানোর জন্য, সে নাকি সেও ফিল করেছিল। ও 1 সপ্তাহ ধরে এই জিনিসটা ফিল করেছিল, কিন্তু অতটা পাত্তা দেয়নি জিনিসটা থেকে। বুঝতে পারছিল কিছু একটা ব্যাপার আছে, কিন্তু অতটা তাকে মানে সেই জিনিসটাকে ডিস্টার্ব করলে হয়তো ঝামেলা করতে পারে, কিন্তু বেশি কিছু আর সেটা করেনি কিছু। যে নতুন ওর জায়গায় আরেকটা মেয়ে যেখানে ওখানে থেকেছিল, সে এক রাতের মধ্যে এত ভয় পেয়ে গেছিল যে ওর কাছে জিজ্ঞেস করেছে তুমি কি 1 সপ্তাহ ধরে কিছু ফিল করেছিলে? তখন বলছে আমি ফিল করেছি, প্লাস হচ্ছে আহ
সেই রুমটাতে একটা নাকি আপনার ওয়াশরুম ছিল। ওখানে নাকি ওই রুমটাতে মাঝে মাঝে কল, মানে জলের কল নাকি অন হয়ে যেত নিজে থেকে। তারপর কিন্তু ওখানে গিয়ে দেখতো আর কি, কিন্তু কোনো কিছু পাওয়া যেত না। পুরো জায়গাটা ধরুন যে একটা জায়গাতে কেউ হয়তো কল চালিয়েছে, এখন সেই জায়গাটা তো ভেজা থাকবে একটু, সেখানে কোনো রকম ভেজা বা কোনো কিছু দেখা যেত না। তারপরে অনেকবার হয়েছে, 2-3 বার মতো নাকি ওরা মানে হসপিটাল থেকে প্লাম্বারকে ডাকা হয়েছে যে জিনিসটা ঠিক করতে, কিন্তু সে বলছে না জলের কল তো একদম ঠিক আছে, পারফেক্ট রয়েছে। কিন্তু ওটা প্রত্যেক রাতেই নাকি হতো ব্যাপারটা। যদিও আমি ওই রুমে কখনো যাইনি মানে ওই জিনিসটা দেখার জন্য। আমরা হসপিটালটা তো আমরা চাইলে যে কোনো ওয়ার্ডেই যখন প্রয়োজন সেভাবে যেতে পারবো, সেটা অসুবিধা নেই, কিন্তু আমি কখনো ট্রাই করা হয়নি। এর ব্যাপারেই আরো কিছু বলি, যেমন আমি যেমন বললাম যে আমি এই জিনিসগুলোকে ফিল করি। এই মেয়েটা, সেও অনেক কিছু ছোটবেলা থেকে ফিল করতে থাকে, বরং বলা যেতে পারে ওর এই ফিলিং আমার থেকে বেশি, প্রচন্ড রকম ভাবে বেশি। এই আমাকে কিছু জিনিস গাইড করেছে কয়েকটা ব্যাপারে, বিশেষ করে এই আপনার প্যারানর্মাল ব্যাপারগুলোকে বুঝতে বা জিনিসগুলোকে আরো মানে এটার থেকে কি করে নিজেকে প্রোটেক্ট করা বা কি করা উচিত সেই সম্বন্ধে অনেক কিছু শিখিয়েছে, বুঝিয়েছে। এবং একবার আমাকে বলেছিল যে, কিছুক্ষণ আগে বলেছিলাম না একটা আমার সঙ্গে যে পুরনো মানে আমার সঙ্গে একটা এন্টিটি সবসময়তেই ঘুরতে থাকে এরকম কিছু, এই ব্যাপারে আমার একটা জিনিস জানিয়েছিল যে মানে ওর বক্তব্য যেটা ছিল, আমি পরে সেটা বুঝতে পেরেছিলাম যে খুব একটা ভুল বলছে না। সেটা হচ্ছে, ওর বক্তব্য হচ্ছে যে অনেক ছোটবেলাতে হয়তো কোনো একটা এন্টিটি আমার সঙ্গে জুড়ে গেছে, মানে যেমন লোকে বলে না মানে কি বলে ওটাকে, যে এক্সারসিজনে যেরকম বলে যে আপনার কি মনে করছে না কথাটা, যে পজেসড হওয়া, এখানে ঠিক পজেসড বলা যেতে পারে। এখন সেই এন্টিটি আর আমি দুজনে এইভাবে জুড়ে গেছি যে আমরা দুজন এখন এক, সুতরাং এ আমাকে প্রোটেক্ট করছে। মানে যেটাকে বলে আমাকে, অঙ্গাঙ্গিন ভাবে জুড়ে যাওয়া। হ্যাঁ, মানে আমার ক্ষেত্রে এখন বলা যেতে পারে একে আলাদা করার একমাত্র উপায় হচ্ছে আমার ফিজিক্যাল বডি নষ্ট করতে হবে, মানে ভালোবাসায় মানে আমাকে মরতে হবে, তাহলে আমরা দুজন আলাদা হতে পারি। মানে আমরা দুজন এখন সেই দিক থেকে এক হয়ে গেছি, এবং সুতরাং সে আমাকে গাইড করবে বা প্রোটেক্ট করবে বা আমার প্রয়োজন মতো আমাকে মানে হেল্প করতে পারবে বা করে। সেটা আমি অনেকবার দেখেওছি। যেমন আর কি কোনো জিনিস হয়তো পাচ্ছি না, যেমন বললাম যে সেই জিনিসটা সে বের করে দিয়েছে, বা কোনো ক্ষেত্রে হয়তো মানে আমাকে অন্যরকম ভাবে মেন্টাল কিছু হেল্প চাই আর কি, সেদিক থেকে সেই জিনিস সে গাইড করেছে, বা কোনো মানে স্পিরিচুয়াল বলা যায় না সেই দিক থেকে, কিন্তু হ্যাঁ, কোনো জিনিস আছে সে আমাকে প্রোটেক্ট করছে, বা সে অন্তত এটা বোঝাচ্ছে যে মানে সে থাকতে আমার কোনো চাপ লাগছে না বা কোনো ভয় নেই। আচ্ছা। হ্যাঁ। আম, আমি একটা জিনিস জানতে চাই, তুমি তো হাসপাতালে এখন কাজ করছো বা কাজ করো, এখন যে হাসপাতালে কাজ করো বা অন্য কোনো হাসপাতালে যে কোনো পোস্টিং ডিউটিতে তুমি যখন ছিলে, এরকম কোনো কি তুমি জানো যে এই ধরো মানে কোনো মর্গের মধ্যে কোনো রকম ঘটনা তোমার মানে তুমি ফিল আমরা করেছো? কাজ করতাম আপনার এনআরএস হসপিটালে কাজ করতাম। আচ্ছা। সেখানে আহ, মানে ওখানে মর্গের যখন কোভিড ছিল তখন আমাদের মর্গের পাশে চেস্ট ওয়ার্ড ছিল। চেস্ট ওয়ার্ডে আপনার কোভিড রুমটা হয়েছিল, সেখানে আমাদের মানে ইভিনিং মর্নিং নাইট এরকম বিভিন্ন এরকম ভাবে আপনাদের রোস্টার দিত, সেই হিসেবে শিফট করতে হতো। অনেক সময়তে আপনার হয়তো মানে মানে দুটো শিফট কিংবা আপনি হয়তো 3টে শিফটও হতো, মানে মর্নিং ইভিনিং মানে পুরো 24 ঘন্টাই থাকতো, এরকমও হতো। হুম। সেখানেরই একটা ঘটনা বলছি। মানে আমাদের সঙ্গে আমি তখন এনআরএস এ মোটামুটি কোভিডে তো আমার তখন বলতে পারেন যে যদি মানে 2 বছরের উপরে হয়ে গেছিল তখন কোভিডটা। মানে মানে কোভিড যখন শুরু হয়েছিল তখন আমার মোটামুটি এনআরএস এ 2 বছর চলছে। সেখানে আচ্ছা। একটা ঘটনা হচ্ছে যে আমার সঙ্গে একটা মানে আমাদেরই মানে আমার আরেকটা ডিপার্টমেন্ট সিকিউরিটিতে কয়েকজন, তারা ওই কোভিডে বলতে পারেন যে পেশেন্ট যখন আসতো তখন তাদের মানে ইনিশিয়াল রেজিস্ট্রেশনটা একটা পোর্টালে করা হতো। তারপর হুম। তার অন্যান্য কাগজপত্র এইসব করে আমি বা মানে আমাদের যে মানে আমাদের ডিপার্টমেন্টে যারা থাকতাম যেমন আমি, সেখানে হুম। হসপিটালের যে অন্যান্য সিস্টার আছে বা আপনার ডাক্তার আছে, মানে যারা আর কি কোভিডের বাকি পার্টটা দেখবে, তাদেরকে আমাদের সেই কাগজগুলো দিয়ে আসতে হতো, বা সেই হিসেবে অ্যাডমিশন হতো কোন ওয়ার্ডে যাবে। তারপর সিস্টারদেরকে জানাতে হতো, একটা এক্সেল ফাইলও ছিল, সেখানে আমাদের সেই ডেটাগুলো আপডেট করতে হতো। ওই রুমের মানে সেই চেস্ট ডিপার্টমেন্ট ওখানেই ছিল সমস্ত। আর তার মোটামুটি আপনার বলতে পারেন যে 30 মিটারের মধ্যেই মর্গটা ছিল।
মর্গে আমি এমনি দেখার জন্য মানে কৌতূহল জন্য 2-3-4বার মতো গিয়েছিলাম। তো একদিন হয়েছে ওখানে নতুন একটা ছেলে জয়েন করেছে আপনার মানে সিকিউরিটিদের ওখানে। সেরকম মানে অনেক কিছু তার অভিজ্ঞতা আছে নাকি এরকম বলছে। আমি বলি, ঠিক আছে, ভালো কথা। তারপর আমাকে এরকম, আমার সেদিন নাইট শিফট ছিল। হুম। তারপর নাইট শিফট বলছে যে এরকম আর রাত্রিবেলাতে তৈরি থাকো, তোমাকে একটা জিনিস মানে একটা সারপ্রাইজ দেবো। আমি ঠিক আছে, রেডি আছি। এমনি তো সারাক্ষণ তো পেশেন্ট আসবে, সেটা মানে একদম অনেক সময়তে আমরা ঝিম মেরে থাকতাম, মানে ঘুম আসতো না, মানে এরকম ঝিমিয়ে থাকতে পারতাম, অভ্যাস হয়ে গেছে সেরকম ভাবে। তারপর একদিন হয়েছে, মানে সেদিনই হয়েছে, সরি একদিন বলছি কেন। তারপর যখন এরকম রাস্তায় 3টে বাজতে একটু কিছুক্ষণ বাকি আছে, তখন বলে চলো একটু বাইরে ঘুরে আসি। ঠিক আছে, বাইরে তখন আমরা হাঁটছি, টেস্ট থেকে বেরিয়ে পাশে হচ্ছে অ্যানাটমি বিল্ডিংটা। অ্যানাটমি বিল্ডিং এর পাশ দিয়ে হচ্ছে আপনার মর্গের ওই রাস্তা দিয়ে যাওয়া যায়। অ্যানাটমি পাশ দিয়ে মর্গের দিকে যাইনি তখন। তারপরে তখন হঠাৎ আমাকে বলছে একটু ভালো করে সামনে খেয়াল করো তো। দেখছি আমি আছি, ছেলেটা আছে, দুজনের ছায়া, মানে যেহেতু আমাদের পিছনে লাইট ছিল, ছায়াটা দেখা যাচ্ছে, আমাদের দুজনের ছায়া এগোচ্ছে। আমরা একটু তফাতেই ছিলাম, কিন্তু দেখতে পাচ্ছিলেন ওখানে আমাদের মাঝখানে একটা লম্বা মতো আরেকটা লোকের ছায়া আসছে। মানে সে আমাদের সাথে সাথেই চলছে, এবং সেটা যে আমাদের থেকে মানে পুরো ভিন্ন একজন ব্যক্তি সেটা বোঝা যাচ্ছে, মানে তার মানে কাঁধের চলন, হাঁটা চলা সবকিছু। মানে সেটা বলতে পারেন যে একটা মানে যথেষ্ট একজন শক্তিশালী লোক হলে যেরকম হয় সেরকম হচ্ছে। আর নিজেকে মনে হচ্ছে ভেতর থেকে যেন প্রচন্ড পাওয়ারফুল, মানে মানে এনার্জেটিক, যেন লোকে এমন এনার্জি ড্রিঙ্ক খেলে ভেতর থেকে একটা পাওয়ার ফিল হয় যে অনেক মানে ক্লান্ত হয়ে গেছিলাম, ঠিক আছে এখন খুব মানে তন্দুরুস্ত হয়ে গেছি, সেরকম মনে হচ্ছে ভেতর থেকে না প্রচন্ড মানে প্রচন্ড রকম ধরনের পাওয়ারফুল ফিল হচ্ছে নিজেকে। যাই হোক, কিছু পরে আমি জিনিসটা মানে খেয়াল করলাম যে ওরকম একজন হাঁটছে। আমি জিনিসটা বেশি ঘাটাইনি, তারপরে একটু পরে দেখলাম যে ওটা ওই ছায়াটা নিজে থেকেই মিলিয়ে গেল। তারপরে ওই ছেলেটার সঙ্গে কথা হলো, তারপর ওই জিনিসটা নিয়ে, তখন বললো যে ওই ছায়াটা ছিল অ্যাকচুয়ালি লুসিফার, মানে যেটা আপনার যে ডেভিলের কথা বলা হয়, যে আপনার বাইবেলের মধ্যে যে হচ্ছে ফলেন অ্যাঞ্জেল, ফার্স্ট ফলেন অ্যাঞ্জেল, সেটা ছিল সে। আর সেই সময়টা ছিল আপনার 3টে, বলা হয় যে লুসিফার নাকি রাত 3টের সময় সে মাঝে মাঝে বেরোয়, এবং এরকম আপনার 3:20 বা 3:35 এইরকম টাইম অব্দি সে মানে বলতে পারেন পৃথিবীতে হেঁটে বেড়ায়। এবং তারপরে স্যাটার্ন আসে। যাই হোক, স্যাটার্নের ব্যাপার আলাদা ছিল, তাকে তো অনেক এক্সপিরিয়েন্স করে নিতে হবে। আর লুসিফারকে ফিল করেছিলাম সেই সময়। আচ্ছা। এবং আরো হ্যাঁ, এর মাঝখানে এনআরএসে ওরকম কখনো আর কিছু ফিল করিনি, তবে জেটিসিতে আসার পরে এটা অনেকবারই ফিল হয়েছে যে মানে কিছু কিছু জায়গাতে এমন কিছু জিনিসের প্রেজেন্স ফিল হয়েছে, মানে জাস্ট প্রেজেন্স, যে কোন একটা ফাঁকা জায়গা, যেমন একটা জায়গা আছে আমাদের, সেটা আম, আপনার জেটিসিতে এরকম আমাদের অনেকগুলো এক একটা বিল্ডিং এক একটা মানে ছোট ছোট ব্লকে ভাঙা হয়েছে। সেরকমই এক ব্লক হচ্ছে আপনার ব্লক 5 বলে একটা জায়গা আছে। ব্লক 5-এ মোটামুটি আপনার থার্ড ফ্লোর হবে। থার্ড ফ্লোরে একটা ফাঁকা জায়গা আছে, মানে সেটা তখন এখনো এইসব জায়গাতে এখনো কাজ চলে মাঝে মাঝে বিল্ডিং তৈরির জন্য। সেখানেরই একটা জায়গাতে মনে হচ্ছে, মানে একটু ঘুরতে ঘুরতে গেছি, হঠাৎ মনে হচ্ছে জায়গাটা তো এত এরকম প্রচন্ড রকম মনে হচ্ছে গরম আছে, মানে অনেক লোক যেন সেখানে রয়েছে, কিন্তু ব্যাপার মজাটা হচ্ছে সেখানে পুরো সমস্ত জানলা দরজা, মানে যেখানে ফাঁকা থাকার কথা, মানে তখন কোনো দরজা বসেনি তখনও, অনেক এই মানে পুরো জায়গাটা ফাঁকা, সেখান থেকে হাওয়া বইছে যথেষ্ট পরিমাণে, আপনার হাওয়া মুভ করছে। কিন্তু তা সত্ত্বেও জায়গাটা প্রচন্ড রকম গরম, কেন মিনিমাম আমার চারপাশে 2-3 জন লোক যদি দাঁড়িয়ে থাকে, তাদের বডি টেম্পারেচার যেরকম হতে পারে সেরকম। এই জিনিসটা দুটো ক্ষেত্রে হতে পারে। এক হচ্ছে যদি আপনার কোনো জায়গাতে প্রচন্ড রকম ইলেকট্রিসিটি লিকেজ হয়, আর না হলে এইসব যদি কোনো প্যারানর্মাল জিনিস থাকে। আর এটা তো কোনো যদি এরকম কোনো হসপিটাল ইলেকট্রিসিটি লিকেজ তো হওয়া সম্ভব না, কারণ সেখানে রেগুলার মেনটেনেন্স চলছে। আর যেখানে নতুন একটা কনস্ট্রাকশন হয়েছে সেখানে তো ইলেকট্রিক তখনও দেওয়াই হয়নি সেই জায়গাটাতে। মানে বুঝতে পারছিলাম সেক্ষেত্রে হতে পারে এটা কোনো কিছু থাকতে পারে, কিন্তু সে নিজের মতোই আছে, আমিও তাকে ডিস্টার্ব না করাই উচিত, সেজন্য আমি সেইটা নিয়ে বেশি আর ইনভেস্টিগেশন। আমি একটা জিনিস জানতে চাইবো, ধরুন কোনো একটা মানে অ্যাক্সিডেন্টাল কেস বা কিছু একটা কেস এসছে আপনার কাছে, এবং সেই পেশেন্টকে আপনি ট্রিটমেন্ট করার টাইমে আপনার মনে হচ্ছে যে পেশেন্ট হয়তো বাঁচবে না, কিন্তু তাছাড়াও আপনার মনে হচ্ছে যে একটা ক্রিপিনেস একটা ভাইব আসছে, এরকম কখনো ফিল হয়েছে আপনার কোনো? আমার পেশেন্টের সাথে হয়নি কখনো,
হুম। তবে যে যে মেয়েটার কথা বললাম, হুম। যে আমাকে এই ব্যাপারে গাইড করছিল, একবার হয়েছিল কিছু, এটা বলতে পারেন আমার লাস্ট 3 সপ্তাহ আগের কথা। ওর সঙ্গে আচ্ছা। এমনি মাঝে মাঝে আমাকে বিভিন্ন ব্যাপারে নিয়ে, মানে আমাদের, মানে আমরা দুটো আলাদা ডিপার্টমেন্ট হলো, কিন্তু আমাদের কিছু কিছু কাজ প্রায় সেম থাকে, সুতরাং অনেক সময় ওর কাছে গিয়ে আমাকে পরামর্শ নিতে হয়, বা আমাদের মানে কিভাবে করতে হবে, মানে যেহেতু আমার থেকে একটু সিনিয়র আছে, সেদিন মাঝে মাঝে ওর কাছ থেকে গাইড নিই। এরকমই একদিন হয়েছে, ওর সঙ্গে আমি কথা বলছি কিছু ব্যাপার ওর রুমে বসে, মানে ওর ওপিডি রুমে বসে। তারপরে হঠাৎ আমার মনে হচ্ছে যে মানে যেমন একটু আগে বললাম যে চারপাশে প্রচন্ড রকম গরম, এবং এটা ফিল করছি যে এখানে আমি শুধু, মানে আমরা দুজনেই নেই, আরো অনেক এনটিটি বলতে পারেন যে হয়তো ওরা শুনেছেন হয়তো, হুম। সেই রকম প্রচুর ওরা আমাদের চারপাশে ঘিরে রয়েছে, এবং আমাদের দুজনেরই মানে প্রত্যেকটা মানে আমাদের ডিসকাশন তারা শুনছে, মন দিয়ে শুনছে। তখন আমি মেয়েটাকে বলছি যে এটা কি আপনার সঙ্গে আমার এরকম ফিল হচ্ছে? সে একটা অদ্ভুত মুখে একটা স্মাইল করে আছে, তাকিয়ে আছে। আমি বলছি এরকম জিনিস কি আপনার সাথে প্রত্যেক, মানে মানে এরকম জিনিস কি আপনার রুমে এরকম হতেই থাকে? তখন মাথা নাড়িয়ে বলছে, মানে বোঝাচ্ছে হ্যাঁ এটা হয়। আর যেহেতু ও ফিল করে, আমাকে জাস্ট এটা বলছে যে এটাকে আপনি ভয় পাবেন না। আমি ভয় পাচ্ছি না, কিন্তু একটা এত মানে এরকম একটা সেন্স হচ্ছে, সেটাকে আমি ঠিক নিতে পারছি না। সেদিন ভালো ভাষায় বলা হয়েছে যে আমাকে তখন ও রুম থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম তখন। মানে এরকমই মনে হচ্ছে যে আমি এই রুমে থাকতে পারি, কিন্তু আমার সেন্স, মানে আমারও সেন্স বাড়ছে, মানে সেন্স এই লেভেলে চলে যাবে, কন্ট্রোলের বাইরে চলে যাবে সেটা। আর আচ্ছা। আপনি যেটা একটু আগে যে একটা এরকম সিটি সেন্স, এরকম আমাদেরই একটু আগে মানে আমার একটা, মানে আমি এআরটিতে কাজ করি, মানে আমি এইচআইভি এইসব নিয়ে আমাদেরকে দেখতে হয়। আর ওই মেয়েটাকে আপনার সিফিলিস এইসব গুলো দেখে, সিফিলিস, স্কিনের অন্যান্য ডিজিজ এইসব কিছু। আমি এইচআইভি পেশেন্ট আর টিবি পেশেন্ট, এদেরকে নিয়ে দেখতে হয়। আমাদেরই একজন এইচআইভি পেশেন্টের ব্যাপারে আজকে মানে সে কথা হচ্ছিল। তারপরে সে একদিন, মানে সে একটা জিনিস শেয়ার করেছিল যে আজকেই শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে, তার নাকি বোন, মানে নিজের একজন বোন হসপিটালে ভর্তি ছিল একটা ফিমেল ওয়ার্ডে। তারপর আহ, একদিন নাকি সেই মহিলাটি প্রচন্ড রকম মানে বোর হচ্ছে, ঠিক আছে একটু বাইরে একটু ঘুরে আসি, মানে ওয়াশরুম এরকম যাই। সে বেরিয়েছে, দেখছে একটা লোক এরকম মানে থলে হাতে হেঁটে বেড়াচ্ছে। তারপর হতেই পারে সে কোনো পেশেন্ট পার্টি, এরকম মনে হচ্ছে, যাকে যখন নাকি ক্রস করছিল তখন মুখ দেখে মনে হচ্ছে প্রচন্ড ভাবলে সিন এরকম আছে। আর সেই মানে ওই ছেলেটা বলছে যে নাকি মানে ওর দিদি মানে বোন বলেছিল নাকি যে যখন পাশ দিয়ে গেছিল সেখানে অদ্ভুত একটা পচা গন্ধ আসছিল। তারপরে যখন কিছুটা ক্রস করে আর কি মনে হয়েছে, পেছন ফিরে দেখছে এরকম কোনো কিছু নেই, মানে কোনো ব্যক্তিই সেখানে নেই। মানে হতে পারে সেটা কোনো হয়তো কোনো লস সোল বা এরকম কিছু, সে হয়তো ওখানে ঘুরছে। আর এখান থেকে মনে পড়লো যে আমাদের যখন এই ক্যান্সার হসপিটালটা যখন তৈরি, মানে ক্যান্সার হসপিটাল থেকে এটা যখন কিছুটা পার্ট থেকে আমাদের কেটিসি হসপিটালের এই বিল্ডিংটা এখন যে বিল্ডিং এ কাজ করি সেটা যখন তৈরি হচ্ছিল, তখন যারা সিকিউরিটি তাদের মধ্যে কয়েকজন নাকি দেখেছে যে সাদা ইউনিফর্ম পরা সিস্টাররা ওরকম ব্লক 5-এর ওখানে, সেখানে আপনার চিত্তর এইসব জায়গা থেকে হেঁটে বেড়াচ্ছে, মানে হাঁটছে, যে রাতে এরকম ভাবে কাজের জন্য হাঁটছে, কিন্তু তারা জাস্ট বলা যেতে পারে কিছু যাওয়ার পরে তারা অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। মানে সেটাও আচ্ছা। করতে পারে ডাক্তারের বা এদের হয়তো সোল, তারা হয়তো মানে এখনো জানে না যে তারা মারা গেছে হয়তো। আচ্ছা। তো তোমার তো হসপিটালের কেসগুলো শুনলাম এবং তোমার ইঞ্জিনিয়ারিং কলেজেরও শুনলাম, এছাড়া আর কোনো ঘটনা তোমার লাইফে হয়েছে? সেই রকম ভাবে আর কিছু ফিল হয়নি, শুধু একটা জিনিস যেটা আপনাকে হয়তো সেদিন আপনি মেসেজে বলেছিলাম, যে সেটা হয়েছিল আমি একবার এরকমই মোটামুটি 2014 সালের দিকের কথা। তখন এরকম আপনার বলতে পারেন রাত এই এরকম নভেম্বর ডিসেম্বর এইরকম টাইমের দিকে, তখন হুম। আমি আমার যেই ঘরে শুতাম বলছেন সেই সময় তো ওখানে আছি, এরকম রাত 1:30 নাগাদ, 1টা থেকে 1:30 এরকম দিকে হবে। তখন আমার দিদি হঠাৎ আমাকে ওর নিচের রুম থেকে এসে বলছে একটু আসবি আমার সাথে, এরকম আমার রুমের জানলা ধরে এনে কিছু বাইরে ঝাঁকাচ্ছে। মানে ওর তখন যেহেতু শীতকাল, তখন রুমের জানলা সবকিছু আটকানো আছে। তখন আমি ঠিক আছে গিয়েছি, মানে যাচ্ছি আর কি, তখন গিয়ে পৌঁছাইনি আমরা। তখন ওর মোটামুটি রুমের দরজার থেকে কয়েক ফুট, মোটামুটি 1 মিটারের মতো দূরে আছে, আর আমি ওর থেকে 1 ফুট মতো দূরে রয়েছি। হঠাৎ আমাদের দুজনের মাঝখান থেকে একটা অদ্ভুত গ করে আওয়াজ চলে এলো, মানে দুটো শূন্য থেকে, দুজনের মাঝখানে শূন্য থেকে।
মানে সেটা না মানুষ না কোনো জন্তু, যতটুকু আমার এই ব্যাপারে ধারণা হয়েছে সেটা কোনো ডেমনিক কোনো এন্টিটি হতে পারে। কারণ এই একই রকম আওয়াজ, মানে প্রায় কাছাকাছি সেম আওয়াজ, সেটা আমি নিজের রুমে একবার যখন এইসব জিনিস যখন হতো এই 2008 থেকে, তখন একবার হয়েছিল যে এটা ফিল করেছিলাম যে আমার রুমে মানে মানে আমি শুয়ে আছি, পিছনের জানলা থেকে কোনো জিনিস যেন আমার আমাকে যেন নাম ধরে ডেকে যাচ্ছে, কন্টিনিউয়াস ডেকে যাচ্ছে। এবং এমন তখন এতটাই আর কি আমার বলতে পারেন যে একটা অস্বস্তি হচ্ছিল যে আমি ওখানে মনে হচ্ছিল যদি মুখ পিছনে ফেরাই তাহলে কি দেখবো জানি না। তখন আমি মানে পুরো আর কি চেষ্টা করছি যতটা সম্ভব নিজেকে, শরীরকে একদম স্টিফ রাখতে, এবং শুনতে পাচ্ছি মানে নিজের কান দিয়েই শুনতে পাচ্ছি, তখন ঘুমিয়েও নেই, শুনতে পাচ্ছি সে আমার নাম ধরে কন্টিনিউয়াস ডেকে যাচ্ছে। মানে সেটা আধা জন্তু আধা মানুষ। ঠিক আছে, তোমার থেকে তো আমি অনেকগুলো ঘটনাই শুনলাম। আশা করি ভবিষ্যতে আরো অনেক ঘটনাই পাবো। এখন তো আপাতত এই কটা ঘটনাই ছিল। তোমার যদি ভবিষ্যতে আরো যদি তোমার পরিচিত কারোর যদি কোনো ঘটনা থাকে, আমি রিকোয়েস্ট করবো যে তুমি অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। এবং আজকের মতো আমি পডকাস্টটা এখানেই শেষ করছি। ওকে, ঠিক আছে। ওকে, তোমার আর কিছু বলার আছে? আপাতত আর কিছু নেই। ভালো থেকো। গুড নাইট। শুভরাত্রি। শুভরাত্রি। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরো পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরো লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো আরো কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.